সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি শতরূপা সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়। আজকে আমি বুদ্ধি চ্যাপ্টার থেকে একদম শেষের দিকে কিছু বিষয় নিয়ে, যেগুলো বাকি ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে যে বিষয়গুলো আসলে জানতে পারবো সেগুলো একটু দেখে নেই। যে দলগত বুদ্ধি অভিক্ষা, তারপরে দলগত বুদ্ধি অভিক্ষা সুবিধা অসুবিধা সহ মানসিক প্রতিবন্ধিতার মানে কিছু বিষয় থাকবে। এই বিষয়গুলো আমরা আসলে আজকের পাঠ শেষে জানতে পারবো। যদিও গত ক্লাসে আমি দলগত বুদ্ধি অভিক্ষা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, তবে আজকে এই বিষয়টা নিয়ে আরো একটু মানে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব। তো আসো আমরা দেখে নেই যে দলগত বুদ্ধি অভিক্ষা আসলে কি, আর একটু ভালোভাবে আমরা জেনে নিই। দলগত বুদ্ধি অভিক্ষা আসলে কি হয় যে একই সাথে মানে এক সময় একই সাথে বহু ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। এটা আসলে দলগত বুদ্ধি অভিক্ষা। এখানে কোনো একজন ব্যক্তির উপর ব্যবহার করা হয় না, টাইটেল দেখে আসলে বোঝা যাচ্ছে। তো এই অভিক্ষায় আসলে অভিক্ষকের প্রশিক্ষণ কিন্তু থাকতে হয়, হ্যাঁ, অভিক্ষা পরিচালনার জন্য। মানে অনভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষা পরিচালনা করা যায় না। দলগত বুদ্ধি অভিক্ষার যে বিশেষ প্রয়োজনটা দেখা দেয় প্রথমত মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়। সেই সময় সেনাবাহিনীতে হাজার হাজার সৈন্য নিয়োগের জন্যই আসলে মনোবিজ্ঞানীরা দলগত বুদ্ধি অভিক্ষা প্রবর্তন করেছিলেন। তো দলগত বুদ্ধি অভিক্ষা প্রবর্তন দুইটা দলগত বুদ্ধি অভিক্ষা তারা প্রবর্তন করেছিলেন সেই সময়ে। এখন জেনে নিই যে দলগত বুদ্ধি অভিক্ষার সুবিধাগুলো কি। দলগত বুদ্ধি অভিক্ষার সুবিধা এইরকম যে এটা একই সাথে কিন্তু অনেকজনের উপর প্রয়োগ করা যায়। তারপরে কি হয় যে বস্তুনিষ্ঠভাবে এর সাফল্যাঙ্ক নির্ণয় করা যায়, অর্থাৎ এর সাফল্যাঙ্কের উপর মানে ব্যক্তিগত কোনো প্রভাব থাকে না। যেটাতে ব্যক্তিগত প্রভাব থাকে না সেটাকে আসলে মানে বস্তুনিষ্ঠ বা বস্তুনিষ্ঠভাবে যে কাজ করা যায় সেটাই আর কি বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে তুলনামূলকভাবে কম সময় প্রয়োজন। যেহেতু এখানে একই সাথে অনেক ব্যক্তির মানে সাফল্যাঙ্ক বা বুদ্ধি নির্ণয় করা হয়, তাহলে কি হয় যে এতে সময় কিন্তু কম লাগে। যদি আমরা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রত্যেক ব্যক্তির সাফল্যাঙ্ক নির্ণয় করি, তাহলে কি হবে যে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু একই সময়ে অনেক মানুষের বুদ্ধি নির্ণয় করা সম্ভব হয় দলগত বুদ্ধি অভিক্ষার সাহায্যে, এই জন্য কিন্তু সময়টা অনেক কম লাগে। তারপরে আসি যে ব্যয়ের একটা ব্যাপার, যে যেহেতু অনেকের বুদ্ধি একসাথে পরিমাপ করা হয় সেহেতু এই অভিক্ষায় ব্যয়টাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়। তারপরে যে নর্মের ব্যবহার আছে এখানে, এখানে যে আদর্শ মান ব্যবহার করা হয় দলগত বুদ্ধি অভিক্ষায়। তো দলগত বুদ্ধি অভিক্ষার যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও কিন্তু আছে। অসুবিধাগুলো একটু জেনে নিই। অসুবিধাগুলো হচ্ছে যে এখানে অভিক্ষার্থীর মনোভাব সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় না। অর্থাৎ ওই সময়ে অভিক্ষার্থীর মনোভাব কেমন থাকে, সে তার মানে কি ধরনের মনোভাব মানে সে ব্যক্ত করছে, সেটার কিন্তু সঠিক ধারণা পাওয়া যায় না। তারপরে কি হয় যে শিশু বা প্রতিবন্ধীদের জন্য এই অভিক্ষা তেমন কার্যকর নয়। তারপরে ভিন্ন ভাষাভাষী অর্থাৎ আলাদা আলাদা ভাষার ক্ষেত্রে কিন্তু এই অভিক্ষা তেমন কার্যকর নয়। তো দলগত বুদ্ধি অভিক্ষা কোনগুলো এবার জেনে নিই। দলগত বুদ্ধি অভিক্ষা গুলো হচ্ছে যে আর্মি আলফা অভিক্ষা, তোমরা নাম শুনেছো, আর্মি বিটা অভিক্ষা, তারপরে অটিস টেস্ট অর্থাৎ অটিস অভিক্ষা, ফুলম্যান টেস্ট, তারপরে ক্যালিফোর্নিয়া টেস্ট অফ মেন্টাল ম্যাচুরিটি, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এটাকে সংক্ষেপে SAT বলে। তারপরে আছে স্কুল অ্যান্ড কলেজ
অ্যাবিলিটি টেস্ট, অর্থাৎ SCAT। এই যে টেস্টগুলোর কথা বললাম এগুলো সবগুলোই কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষা। তো এবার দেখে নিই যে দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে একটা আছে যে দি আর্মি আলফা অভিক্ষা। আর্মি আলফা অভিক্ষাটা কি? আর্মি আলফা অভিক্ষাটা হচ্ছে যে তাদের জন্য এটা প্রযোজ্য যারা লিখতে এবং পড়তে পারে, তাদের বুদ্ধি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই আর্মি আলফা অভিক্ষা প্রয়োগ করা হয়। এই বুদ্ধি অভিক্ষার প্রথম ব্যবহার শুরু হয় 1918 সালে। এটা একটা ভাষা ভিত্তিক দলগত বুদ্ধি অভিক্ষা, অর্থাৎ আর্মি আলফা অভিক্ষায় ভাষার ব্যবহার হয়। এই অভিক্ষায় কিন্তু 8টা উপঅভিক্ষা আছে। তো এই 8টা উপঅভিক্ষা কি কি এগুলো একটু দেখে নিই। 8টা উপঅভিক্ষা হচ্ছে যে মৌখিক নির্দেশ, গাণিতিক সমস্যা, প্রয়োগমূলক বিচারকরণ, সমার্থক শব্দ বিপরীত শব্দ, অবিন্যস্ত বাক্য, সংখ্যা সারি পূর্ণকরণ, সম্পর্ক স্থাপন, সাধারণ তথ্য। এই যে আর্মি আলফা অভিক্ষার কথা বললাম, এই অভিক্ষার মধ্যে যে এই 8টা সাব টেস্ট আছে, এই সাব টেস্ট গুলো কিন্তু অভিক্ষার্থীর ওপর প্রয়োগ করা হয় এবং অভিক্ষার্থীকে এই কাজগুলো কি হয় যে ভাষার মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়। তো আর্মি আলফা অভিক্ষার পরে আরেকটা টেস্ট সম্পর্কে এবার জানি, এটা হচ্ছে দি আর্মি বিটা অভিক্ষা। তো আগে দেখলাম যে আর্মি আলফা অভিক্ষায় কিন্তু ভাষার ব্যবহার আছে, অর্থাৎ এটা একটা ভাষা ভিত্তিক অভিক্ষা। কিন্তু আর্মি বিটা অভিক্ষাটা কিন্তু অভিক্ষায় ভাষার কোনো ব্যবহার নাই। এখানে কি হয় যে মানে কাজ করতে হয় কাজের মাধ্যমে, অর্থাৎ মানে কিছু ইয়ে থাকে, সব মানে ছবি থাকে যেগুলোকে সম্পূর্ণ করতে হয়, সিরিজ থাকে। এই বিষয়গুলো বিভিন্ন প্রকারের যে সিরিজ বা ছবি, এই বিষয়গুলোকে সম্পূর্ণ করে এই টেস্টটা কিন্তু হচ্ছে টেস্টে কাজ করা হয়। তো এখানে কি হয় যে যারা ভাষার ব্যবহার জানে না, অর্থাৎ ইংরেজি ভাষার ব্যবহার জানে না, নিরক্ষর, তাদের বুদ্ধি পরিমাপের জন্যই কিন্তু এই আর্মি বিটা অভিক্ষা তৈরি করা হয়েছিল। এটাই প্রথম ভাষা বর্জিত আসলে বুদ্ধি অভিক্ষা, যেটা আবার হচ্ছে মানে দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্যে এটা। তো মনোবিজ্ঞানী আর্থার অটিসের নাম তোমরা হয়তো শুনেছো। উনি আসলে 1918 সালে এই অভিক্ষাটা অনেকগুলো কপি, বলা হচ্ছে যে 5 লাখ কপি 6 মাস সময়ের মধ্যে উনি বিক্রি করতে পেরেছিলেন। অর্থাৎ মানে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে এটা অনেক পপুলার একটা টেস্ট। তো আর্মি বিটা অভিক্ষা আবার বেশ কিছু সাব টেস্ট আছে, এগুলো কি একটু দেখি। এগুলো হচ্ছে ধাঁধা, তারপরে ঘনখণ্ডের বিশ্লেষণ, ছবি সম্পূর্ণকরণ, সংখ্যা প্রতীক, সংখ্যা যাচাইকরণ, জ্যামিতিক অঙ্কন, আর আছে এক্স থেকে শূন্য যে সারি সেটা। তো এই বিষয়গুলো কি হয় যে এই বিষয়গুলো কিন্তু অভিক্ষার্থীকে মৌখিকভাবে উত্তর দিতে হয় না, এখানে তাকে কাজগুলো সম্পূর্ণ করতে হয়। যেমন ধাঁধা মানে থাকে বাক্স, মানে ধাঁধা বা মানে বক্সের মধ্যে কিভাবে বের হয়ে আসতে হয়, তারপরে যে ঘনখণ্ডের যেটা বিশ্লেষণ আছে, যে কিউবগুলো আছে, কিউব মানে ঘন, তো এই যে মানে কিউবগুলোকে পরপর সাজানো থাকে এবং কিভাবে সাজানো আছে সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখানে অভিক্ষার্থীকে দেখাতে হয়। তারপরে ছবি সম্পূর্ণকরণ, মানে কিছু ছবি থাকে একটু অসম্পূর্ণ অবস্থায় থাকে, সেগুলোকে মানে অভিক্ষার্থী কাজের মাধ্যমে সেগুলোকে সম্পূর্ণ করে থাকেন। তারপরে কি থাকে, সংখ্যা যাচাইকরণ, জ্যামিতিক অঙ্কন, তারপরে এক্স ওয়াই সারি, যে এই বিষয়গুলো কিন্তু অভিক্ষার্থীকে কাজের মাধ্যমে দেখাতে হয়। তো এই ছিল আর্মি বিটা উপঅভিক্ষা। তো তারপরে এবার একটু জেনে নেই যে কার্য সম্পাদনী বা কৃতি অভিক্ষা কি।
যেটাই কৃতি অভিক্ষা সেটাই আসলে কার্য সম্পাদনী অভিক্ষা। তো নাম শুনে বোঝা যাচ্ছে কৃতি অভিক্ষা অর্থাৎ মানে কাজের মাধ্যমে কাজ হাতে কলমে কাজ করে আসলে এই অভিক্ষাটা সম্পন্ন করতে হয়। তো যে অভিক্ষা আসলে কাগজ কলম ব্যবহারের মাধ্যমে বা কি হয় যে অভিক্ষার্থীকে যে মৌখিক উত্তর প্রদানের মাধ্যমে সম্পন্ন হয় সেগুলোকেই আসলে ভাষাগত অভিক্ষা বা ভার্বাল টেস্ট বলে। তো ভার্বাল টেস্ট কোনগুলো, যে আমরা এর আগে জেনেছি বিনে স্যামন টেস্টের কথা, এটা কিন্তু একটা ভাষাগত বুদ্ধি অভিক্ষা। অন্যদিকে কার্য সম্পাদনী অভিক্ষায় কি হয় যে অভিক্ষার্থীকে নিজ হাতে কাজ করে এই অভিক্ষার সম্পন্ন করতে হয়। তো কার্য সম্পাদনী অভিক্ষার মধ্যে আছে ব্লক ডিজাইন, পাসালং অভিক্ষা, এগুলো। তো ভাষাগত অভিক্ষা এবং কার্য সম্পাদনী অভিক্ষার বেশ কিছু পার্থক্যগুলো হচ্ছে যে সমস্যা সমাধানের ক্ষমতায় ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে লিখিতভাবে বা মৌখিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। আর কার্য সম্পাদনী অভিক্ষায় কি করে অভিক্ষার্থী তার হাত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা, অর্থাৎ কাজের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। তারপর সংস্কৃতির প্রভাব, এখানে ভাষাগত বুদ্ধি অভিক্ষায় কি হয় যে সংস্কৃতির কিন্তু এটা প্রভাব মুক্ত নয়, আলাদা সংস্কৃতিতে এটার কিন্তু একটা প্রভাব থেকেই যায়। অন্যদিকে কার্য সম্পাদনী অভিক্ষা কিন্তু সংস্কৃতির প্রভাব মুক্ত। তারপর অভিক্ষা পরিচালনার ক্ষেত্র, ভাষাগত বুদ্ধি অভিক্ষায় কেবলমাত্র লেখাপড়া যারা জানে তাদের উপরেই কিন্তু প্রয়োগ করা হয়। যারা নিরক্ষর বা একদমই লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। অন্যদিকে কার্য সম্পাদনী অভিক্ষায় কি হয় যে এই অভিক্ষা পরিচালনার ক্ষেত্রটা কিন্তু অনেক বড়, ব্যাপক একটা ক্ষেত্র। এই অভিক্ষা সকল ব্যক্তি বা শিশুর উপর পরিচালনা করা যায়। তারপরে আবেগগত দুর্বলতা, অভিক্ষার্থীর আবেগগত সাফল্যাঙ্কের উপর বিরূপ প্রভাব বিস্তার করে, এটা ভাষাগত বুদ্ধি অভিক্ষায়, যেহেতু এখানে ভাষার ব্যবহার আছে। আর অন্যদিকে কার্য সম্পাদনী অভিক্ষায় আবেগগত দুর্বলতা তার সাফল্যাঙ্কের উপর তেমন কোনো প্রভাব বিস্তার করে না। তারপরে পরের ধাপটায় বলছে যে সাফল্যাঙ্ক নির্ণয়। সাফল্যাঙ্ক নির্ণয় সময়ের ভিত্তিতে আসলে এখানে নির্ণয় করা হয় না। অন্যদিকে কার্য সম্পাদনী অভিক্ষায় অভিক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের ভিত্তিতে নির্ণয় করা হয়। পূর্ব নির্দেশ, অভিক্ষার্থীকে পূর্ব থেকে কোনো নির্দেশ না দিলেও অসুবিধা হয় না, এটা ভাষাগত অভিক্ষায়। কিন্তু কার্য সম্পাদনী অভিক্ষায় অভিক্ষা পরিচালনার সময় অভিক্ষার্থীকে বিশেষভাবে কিন্তু নির্দেশনা দিতে হয়। তো এই ছিল ভাষাগত এবং বুদ্ধি অভিক্ষা এবং কার্য সম্পাদনী বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য। এবার আরেকটা টপিক নিয়ে কথা বলি, এটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। তো বুদ্ধি প্রতিবন্ধিতা কি? আমরা সবাই আসলে জানি যে বুদ্ধি প্রতিবন্ধিতা শব্দটার সাথে কিন্তু আমরা সবাই মোটামুটি পরিচিত, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা কি এই বিষয়টা একটু বিস্তারিতভাবে আজকে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে দেখে নিই যে বুদ্ধি প্রতিবন্ধিতা কি। তো বুদ্ধি প্রতিবন্ধিতা হলো বুদ্ধির বিকাশজনিত ত্রুটি। তো এদের বুদ্ধির বিকাশটা আসলে সঠিকভাবে হয় না, যে কারণে এরা মানে সমাজে অবহেলিত। এদের বুদ্ধি কেমন হয়? নিম্নমানের হয় এবং এরা সমাজ উপযোগী আচরণ করতে পারে না। আবার পরিবেশের সাথেও কিন্তু এরা সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না। যেহেতু এরা পরিবেশের সাথে সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না এবং এদের বুদ্ধিও অনেক কম থাকে, সে কারণে কিন্তু এরা আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো সঠিকভাবে কিন্তু এরা বেড়ে ওঠে না। তো এবার একটা সংজ্ঞা জেনে নিই। এখানে আমেরিকান অ্যাসোসিয়েশন অন মেন্টাল ডিফিসিয়েন্সি মানসিক প্রতিবন্ধিতার একটা সংজ্ঞা দিয়েছেন। তো এখানে বলা হচ্ছে যে মানসিক প্রতিবন্ধিতা বলতে বোঝায় সাধারণ বুদ্ধির গড়পড়তা নিম্নমান,
যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে এবং অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি করে। তো এখানে সংজ্ঞাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখার চেষ্টা করি, তো দেখা যাবে যে বলছে যে সাধারণ বুদ্ধির গড়পড়তা নিম্নমান, অর্থাৎ এদের বুদ্ধি কিন্তু গড়পড়তা নিম্নমানের হয়, সাধারণ বাচ্চাদের মতো হয় না, যে যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে। যখন একটা শিশুর বিকাশ পর্ব মানে শারীরিক এবং মানসিক বিকাশ চলতে থাকে, এই সময় কিন্তু এদের এই বিষয়টা অর্থাৎ বুদ্ধির বিকাশটা কিন্তু হয় না, সঠিকভাবে হয় না এবং অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি করে। এটা কি হয় যে অভিযোজনমূলক আচরণ অর্থাৎ এরা যখন সমাজের সাথে বিভিন্ন পরিবেশ এবং ঘটনার সাথে যখন এরা মানে অভিযোজন করতে চায়, খাপ খাওয়াতে চায়, তখন কিন্তু এরা সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না, সমস্যা তৈরি হয়, যেটা বলছে যে আচরণে অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি হয়। তো এই হলো মানসিক প্রতিবন্ধিতার সংজ্ঞা। মানসিক প্রতিবন্ধিতা কি এটা জানলাম। এখন মানসিক প্রতিবন্ধী শিশুদের অর্থাৎ বা মানসিক প্রতিবন্ধী যারা, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এবার আমরা একটু জেনে নিই। যদিও সংজ্ঞা থেকে অনেক বিষয় আসলে ক্লিয়ার হওয়া যায়, তারপরেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। তো বলছে যে বুদ্ধিগত বিষয়ে সীমাবদ্ধতা, এদের বুদ্ধিগত বিষয়ে কিন্তু যথেষ্ট সীমাবদ্ধতা থাকে। সাধারণ মানুষের মতো এদের কিন্তু বুদ্ধির বিকাশ হয় না, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই ক্ষেত্রে কিন্তু এরা বুদ্ধির দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকে। তারপরে বলছি কি অনেক বিষয় শিখতে না পারা, এরা কিন্তু সাধারণদের মতো সব বিষয় কিন্তু এরা শিখতে পারে না, এদের শিখতে সমস্যা হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অন্যের উপর এরা নির্ভরশীল থাকে। তো লেখাপড়ায় সমস্যা, এরা আসলে লেখাপড়া সঠিকভাবে করতে পারে না, যথেষ্ট সমস্যা থাকে। তারপরে নিজের ভালো মন্দ বুঝতে পারে না। যারা আসলে মানে বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে যারা চরম পর্যায়ে থাকে বা গুরুতর পর্যায়ে থাকে, তারা কিন্তু নিজের ভালো মন্দ একেবারেই বুঝতে পারে না এবং তাদের কিন্তু লাইফ সাপোর্টের দরকার হয়, অন্য কারো সহযোগিতা নিতে হয় এক্ষেত্রে। তাই বলা হচ্ছে, তবে প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করা যায়। এখানে দেখা যায় যাদের মধ্যে মৃদু প্রতিবন্ধিতা আছে, অর্থাৎ মাইল্ড পর্যায়ে আছে, তারা কিন্তু তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে কিন্তু অনেকটাই ফিরিয়ে নিয়ে আসা যায়। তো বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য দেখলাম, এবার একটু দেখি যে কয়েকজন বিখ্যাত ব্যক্তির বুদ্ধাঙ্ক আমরা দেখি। তো এখানে একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই তালিকাটা দেখা যাচ্ছে যে স্যার ফ্রান্সিস গ্যালটনের, তার বুদ্ধাঙ্ক দেওয়া আছে 200। আর এইভাবে জন স্টুয়ার্ট মিলের আছে, তারপরে এভাবে একদম নিচে দেখা যাচ্ছে চার্লস ডারউইন। তো চার্লস ডারউইনের বুদ্ধাঙ্ক দেওয়া আছে 135 এবং স্যার ফ্রান্সিস গ্যালটনের বুদ্ধাঙ্ক দেওয়া আছে 200। তো দেখে বোঝা যাচ্ছে যে স্যার ফ্রান্সিস গ্যালটনের বুদ্ধাঙ্ক অনেক বেশি ছিল, উনি অনেক বেশি অন্যদের চাইতে অনেক বেশি আসলে বুদ্ধিমান। তো এবার আসি যে বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ। বুদ্ধি প্রতিবন্ধী সম্পর্কে জানলেও আসলে আমরা জানি না যে এর শ্রেণী বিভাগ কেমন, বা মানে কেউ একজন যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে, সে কোন পর্যায়ে আছে। তো এখানে দেওয়া আছে 4 ধরনের, 4 ভাগে আসলে ভাগ করা যায়। তো বলা হচ্ছে যে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা, মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা, গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা এবং চরম বুদ্ধি প্রতিবন্ধিতা। তো মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এদের বুদ্ধাঙ্ক থাকবে 51 থেকে 59 মধ্যে। এখানে এটা দেখে বোঝা যায় যে এদের আসলে বুদ্ধাঙ্ক যেহেতু 51 থেকে 69 মধ্যে হবে। আচ্ছা,
তো সেহেতু বোঝাই যাচ্ছে যে এদের বুদ্ধি কিন্তু যথেষ্ট মানে ভালো আছে, এবং এরা মানে এদের মানসিক বয়সও কিন্তু এক্ষেত্রে বেশি হয়, যেমন 8 থেকে 11 বছরের মধ্যে। তো মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্যগুলো কেমন হয়? এরা আসলে লিখতে পড়তে এবং গাণিতিক হিসাব করতে পারে। এরা গান বাজনা করতে পারে, তারপরে গান বাজনা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, এবং এদেরকে যদি একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এদের, তাহলে কিন্তু এরা মানে এদের দ্বারাও ভালো কিছু করা সম্ভব। তো তারপরে আসছে যে আচ্ছা মাইল্ডের পরে আসছে যে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতা। মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতায় এদের বুদ্ধাঙ্ক কিন্তু 36 থেকে 50 হয়। তো আচ্ছা, মডারেট পর্যায়ে যেটা দেখা যায় যে এদের মানসিক বয়সটা হয় 4 থেকে 7 বছরের মধ্যে। এদেরকে প্রশিক্ষণ লাভের যোগ্য বলে আসলে মনে করা হয়, কারণ এদেরকেও যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলেও কিন্তু এরা নিজেদের কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারে। তো এদের আরো কিছু মানে এদের বেশ কিছু সমস্যা থাকে। সমস্যাগুলো কি, যে বাক শক্তি এবং শারীরিক দক্ষতার মধ্যে কিন্তু জড়তা থাকে। তারপরে এদের চেহারাতে একটা বোকা বোকা ভাব থাকে। আর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদের শারীরিক দক্ষতার বেশ কিছু উন্নতি সাধন করা সম্ভব হয়। তারপরে বলা হচ্ছে যে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা, অর্থাৎ সিভিয়ার ইন্টেলিজেন্স রিটার্ডেশন। তো গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার ক্ষেত্রে এদের বুদ্ধাঙ্ক কেমন হয়? বুদ্ধাঙ্ক হয় হচ্ছে যে 20 থেকে 35-এর মধ্যে। এদেরকে কিন্তু পরনির্ভরশীল প্রতিবন্ধী বলে আখ্যায়িত করা হয়। এদের শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা এবং বাক বিকাশে বেশ বাধা থাকে। এদের অন্যের মানে এদের কি হয় যে নিজের যত্ন নেওয়ার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়, এবং দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে এক্ষেত্রেও তারা মানে নিজেরা করতে পারে না, এবং অন্যেরা সাহায্য করলেই কাজগুলো তারা করতে পারে। তারপরে আসি যে চরম বুদ্ধি প্রতিবন্ধিতা। এদেরকে কিন্তু মানে আজীবন পরাবলম্বী বলা হয়, অর্থাৎ এদের লাইফ সাপোর্টের দরকার হয়। অন্যরা যদি সহযোগিতা না করে তাহলে এরা কোনো কাজই করতে পারে না। এদের বুদ্ধাঙ্ক 20-এর নিচে হয়। তো আসলে এদের বিকাশ এতই কম হয় যে এরা অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়, এবং সারা জীবনই কিন্তু এদের অন্যের তত্ত্বাবধানে থাকতে হয়, অন্যের যত্নে বা সহযোগিতায় এরা এদের কাজকর্মগুলো করতে মানে কাজকর্মগুলো করে দিতে হয়। এরা নিজে থেকে কোনো কাজ করতে পারে না। তো এই হলো যে আবার চরম বুদ্ধি প্রতিবন্ধিতার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায় যে এদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট কম থাকে, যে কারণে এরা অকালেই অনেক সময় মারা যায়। তো এই হলো বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ। এখন আমরা একটু জেনে নেব যে বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ কি কি কারণে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে একটা শিশু। তো এর মধ্যে বলা হচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে যে বংশগতি। এখানে আসলে ব্যাপারটা এমন যে যদি কারো মানে বংশগত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। যেমন কোনো পরিবারে পূর্ববর্তী বংশে কারো যদি কেউ যদি প্রতিবন্ধী থাকে, তো এক্ষেত্রে কিন্তু পরবর্তী বংশধরদের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপরে হচ্ছে মস্তিষ্কে আঘাত। দেখা যাক মানে ছোটবেলায় যদি কারো মাথায় গুরুতর আঘাত লাগে তাহলেও কিন্তু পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। আবার কি হয় যে জন্মকালীন যে আঘাত, একটা বাচ্চা জন্ম নেওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় যদি তার মস্তিষ্কে বিশেষভাবে আঘাত লাগে তাহলে কিন্তু এই বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপরে বলছি যে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির কি হয়? অন্তঃক্ষরা গ্রন্থির গঠন যদি ঠিক মতো না হয়, গঠনগত যদি ত্রুটি থাকে তাহলেও কিন্তু বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দেয়। আবার ক্রেটিনিজম যে রোগ আছে, এটার ফলেও কিন্তু মস্তিষ্কের বিকাশ ঠিক মতো হয় না, এবং বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। তারপরে আছে ক্রোমোজোমের সমস্যা। ক্রোমোজোমের সমস্যার কারণেও বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। যেমন শিশুর জন্ম প্রক্রিয়ায় যে ভ্রূণ থেকে যে জাইগোট তৈরি হয়, তো
এই কিন্তু এই ভ্রূণের যদি মানে ভ্রূণ অবস্থায় যদি ক্রোমোজোমের বিকাশ সঠিকভাবে না হয়, তাহলেও কিন্তু পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধী তা দেখা দিতে পারে। তারপরে অপুষ্টিজনিত সমস্যা। অপুষ্টিজনিত সমস্যাটা এরকম যে গর্ভজাত মানে গর্ভবতী মায়ের খাদ্য তালিকার মধ্যে যদি পুষ্টিকর খাবারের অভাব থাকে, দেখা যাচ্ছে সঠিকভাবে সে পুষ্টি পাচ্ছে না, তাহলেও কিন্তু তার সন্তান মানে বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। তারপরে হচ্ছে নিকট আত্মীয়ের বিবাহ। অনেক সময় চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে যদি বিয়ে হয়, তাহলেও কিন্তু বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। তো এই হলো বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ। তো এই আজকের ক্লাসের সামারি করলে আসলে এরকম হয়। আমরা আজকের ক্লাস থেকে অভিক্ষার অর্থাৎ দলগত বুদ্ধি অভিক্ষা সম্পর্কে জানলাম। দলগত বুদ্ধি অভিক্ষার কি কি সুবিধা অসুবিধা রয়েছে, এগুলোর সাথে সাথে দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে আর্মি আলফা অভিক্ষা, আর্মি বিটা অভিক্ষা সম্পর্কে জানলাম। এর সাথে আর্মি বিটা অভিক্ষার পাশাপাশি ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কার্য সম্পাদনী বুদ্ধি অভিক্ষা কি এবং এগুলো এর পার্থক্য, তারপরে বুদ্ধি প্রতিবন্ধী কি, বুদ্ধি প্রতিবন্ধিতা কি, বুদ্ধি প্রতিবন্ধিতার মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা শিশুকে বা একজন মানুষকে বুদ্ধি প্রতিবন্ধী বলবো, তারপরে কার বুদ্ধাঙ্ক মানে কোন বিজ্ঞানের বুদ্ধাঙ্ক অনেক বেশি ছিল এটা জানলাম। পাশাপাশি বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ সহ বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ কি, এই বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসে আমরা জানতে পারলাম। তো বুদ্ধি প্রতিবন্ধিতার এই আচ্ছা, বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পর্কে জানার মাধ্যমেই আমার আজকের ক্লাস শেষ করছি। আর এটাই আসলে যে প্রথম অধ্যায় বুদ্ধি চ্যাপ্টার, এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে গেল। এরপরে আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাসায় তোমাদের হাতের কাছে যার যে বইটা আছে, তোমরা অবশ্যই সেই বইটা একটু দেখার চেষ্টা করবে, তাহলে বিষয়গুলো আরো অনেক সহজ হবে। আর এই সময় এই বর্তমান সিচুয়েশনে বাড়িতে থাকাটাই মনে হয় বেশি ভালো, বাড়ির বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া না যাওয়ারই চেষ্টা করবা। তো সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমি সবাই ভালো থাকো, আমি এখানে শেষ করছি।